তার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এগুলি শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্যই হয়েছে, তাছাড়া হতো না কখনো। এবার দেখেন ফাইনালি এই যে ক্রিয়েটিং প্রবলেম তৈরি করছে, জনগণের প্রবলেম তৈরি করছে, জনগণের জীবনে প্রবলেম তৈরি করছে, জনগণের যে কর্মসংস্থানের সমস্যার সৃষ্টি করছে, এইগুলি এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার কী করে বলেছে যে এসআইআর করতে দেবো না। যদি এসআইআর করতে দেবো না, প্রথমেই মমতা ব্যানার্জি সরকার বলেছে যে আমরা করতে দেবো না এসআইআর, কোনোভাবেই করতে দেবো না। আর তারপরে ইলেকশন কমিশন, তারা সেন্ট্রাল এজেন্সি, তারা কেন করতে দেবে? কেন একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কথা শুনবে, যেখানে তারা এতগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল চালাচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকশন কমিশনে এত সুনামের সাথে কাজ করছে, সেখানে আমাদের এখানে একজন মুখ্যমন্ত্রীর কথাই কেন যাবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এসআইআরকে রোকার জন্য সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে ভৎসনা না হলেও, তারা তার তিরস্কার না খেলেও, তাদের কিন্তু যারা এটাকে ভালো চোখে নেয়নি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে। কারণ নিজেরা বলেছেন যে আপনি আপনার উকিলের মাধ্যমে বলুন, কিন্তু উনি নিজেই কালো কোট পরে চলে গেছেন ওখানে বক্তব্য রাখতে। তার ফলে কী হয়েছে? তার ফলে জনমানুষ এবং সুপ্রিম কোর্টে উনি হেও হয়েছেন। এটাকে উনি অনেক বাহাদুরি করছেন বটে, কিন্তু আসলে তা না। এবং ওনার জন্যেই কিন্তু পশ্চিমবাংলায় এই এসআইআর হয়েছে। এবং উনি প্রথমে মানে তৃণমূল কংগ্রেস সরকারই কিন্তু বলছে যে এই বিএলওরা মারা যাচ্ছে, এই কারণে বিএলওরা যদি মারা যায় সেটা ইলেকশন কমিশন দেখবে, যদি অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশন দেখবে, কারণ পশ্চিমবঙ্গ তখন ইলেকশন কমিশনের আন্ডারে। এবার এইটাকে ইস্যু করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে মানুষকে দমানোর চেষ্টা করেছে, তার ফলে হিতে বিপরীত হচ্ছে। এখন এত লোক বাদ চলে গেলে, এত লোক হয়তো বাদ নাও যেতে পারতো যদি মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস দল প্রথম থেকে বা সরকার যদি প্রথম থেকে ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা করে আসতো, যেমন বিভিন্ন রাজ্যে করে এসছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি ডেফিনেটলি নতুন কথা এখানে করতে হয়েছে, যেহেতু বর্তমান সরকার, এখানে স্থানীয় সরকার, তারা এসআইআরকে বিরোধিতা করছে এবং এমনভাবে সমালোচনা করছে যেন যুদ্ধংদেহী মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই চালু করেছে। এর ফলে পশ্চিমবঙ্গ সরকার কী হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারেরই আখেরে ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষতি, সরকার তো একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, জনগণের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি, যেটা জনগণ এখনও এবং আজকেও ভুগছে। তার কারণ প্রায় 90-92 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং অনেকের এখনও ঝুলে রয়েছে। তাহলে এই সমস্ত শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য হয়েছে বা এই তৃণমূল কংগ্রেস সরকারের জন্য হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং শুধু তাই নয়, তিনি শেষকালে দেখা গেল যে পশ্চিমবাংলার আইনের অবস্থা কোথায় গেছে, আইন শৃঙ্খলার অবস্থা কোথায়। মালদাতে যখন 7 জন বিচারপতিকে ঘিরে রাখা হলো, তারা কতক্ষণ ঘিরে ছিল? অনেক ঘন্টা। এই যে 17ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছে, সেটাকে কিন্তু 17ই জানুয়ারি না, সাম্প্রতিককালে মালদায় যে ঘটনাটা ঘটলো, তার ফলে কী হলো? তার ফলে সারা ভারতবর্ষের সামনে সারা বিচার ব্যবস্থার মাথা হেট হয়ে গেল এবং রাজ্য সরকারের এবং দেশবাসীর মাথা হেট হয়ে গেল। কারণ বিচারকদের যারা সর্বোচ্চ স্থানে অবস্থান করে তাদেরকে ঘিরে রাখা হলো, তাদের উপরে পাথর ছোড়া। এই কালচারটা কিন্তু এখানে ছিল না, এই কালচারটা ছিল কিন্তু শুধুমাত্র কাশ্মীরে। ঠিক আছে? এবার দেখুন, এই যে জাজেরা 13 নম্বর পয়েন্টে জাজেরা ঘেরাও হলো, এর ফলে কি হলো? জাজেরা ঘেরাও হওয়ার ফলে সুপ্রিম কোর্ট বলল যে এই ঘেরাও এটাকে বিবেচনা করা হলো যে পশ্চিমবাংলার সার্বিকভাবে আইন শৃঙ্খলা হয়ে গেছে, ক্ষুণ্ণ হয়ে গেছে, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। পরবর্তীকালে অবশ্য কল্যাণ ব্যানার্জির অনুরোধে শুধু বলে, সুপ্রিম কোর্ট বলে যে না, পশ্চিমবাংলা সর্বোচ্চ না, শুধু মালদাতে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বা হয়ে গেছে। এটা কিন্তু সার্বিকভাবে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর বা মমতা ব্যানার্জি সরকারের ফেলিওর বা ব্যর্থতাকে তুলে ধরে। কারণ এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তার ফলে সরকারকে দোষারোপ করতে হবে। ঠিক আছে? 14 নম্বরে বলবো বর্ডার সিকিউরিটি ইন ওয়েস্ট বেঙ্গলে বর্ডার সিকিউরিটি একটা বড় সমস্যা। আমাদের যে বর্ডার আছে সেখানে দেখুন 2026 সাল পর্যন্ত প্রায় 569 কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সাথে, যেখানটা আনফেন্সড, যেখানে ফেন্সিং দেওয়া যায়নি অথচ বেড়া দেওয়া যায়নি, যেখানে এর মধ্যে আবার 2900 কিলোমিটার মানে 4096 কিলোমিটারের মধ্যে 2900 কিলোমিটার পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার রয়েছে এবং এটা বেড়া দেওয়া হয়েছে। 371 কিলোমিটার রিমেন্স আনফেন্সড এবং এখানে 371 কিলোমিটার পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের যে বর্ডার, সেটা কিন্তু বর্ডার দেওয়া হয়নি। কেন্দ্র সরকার এই ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত পশ্চিমবাংলার বর্ডার, কারণ পাকিস্তানের লোকেরা, পাকিস্তানের যারা সন্ত্রাসবাদী, তারা বাংলাদেশ হয়ে পশ্চিমবাংলায় প্রবেশ করছে, কারণ ওটা সেফ করিডর। এখানে আসার পরে বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার তাদের
আধার কার্ড বানিয়ে দিচ্ছে, তাদের ভোটার কার্ড বানিয়েছে, তার ফলে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে। ভারতবর্ষের নাগরিক হয়ে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে নাশকতামূলক কাজ করছে। এইটা পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছে না। জনগণ, সাধারণ জনগণ, এবার পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে যে কেন বর্ডার সিকিউরিটি ইম্পর্টেন্ট, কেন অমিত শাহ এখানে বসে রয়েছেন এতদিন ধরে, কেন তিনি বসে সুপারভাইজ করছেন, ভোট পরিচালনা করছেন। আপনাদের বুঝতে হবে যে এই সমস্যা, যে জমি দেবো না, পশ্চিমবঙ্গ সরকার বলেছে না আমরা জমি দেবো না, আমরা জমি পাচ্ছি না, বা জমি কিনতে পারবো না, বা জমি দেবো না কেন্দ্র সরকারকে বর্ডার দেওয়ার জন্য। তার ফলে এটা নির্দেশ করে যে তারা অ্যালাউ করছে বাংলাদেশের থেকে যে সমস্ত শরণার্থীর রূপী সন্ত্রাসবাদীরা প্রবেশ করছে, তাদেরকে তোল্লাই দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু পশ্চিমবাংলার শুধু না, সারা ভারতবর্ষের জনগণের স্বার্থ, সারা ভারতবর্ষের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এবং সারা ভারতবর্ষের যে ভিআইপি রয়েছে তারা এবং সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পশ্চিমবাংলার উপরে প্রেশার পড়ছে। পশ্চিমবাংলার জনসংখ্যা, ভারতবর্ষের জনসংখ্যা অ্যাজ এ হোল বেড়ে যাচ্ছে। ভারতবর্ষের রেশনিং সিস্টেমের সমস্যা হচ্ছে, ভারতবর্ষের পাসপোর্ট দিতে সমস্যা হচ্ছে, ভারতবর্ষের চাকরি দিতে সমস্যা হচ্ছে, ভারতবর্ষের জিডিপি সেই অনুযায়ী বাড়ছে না। কারণ এই জনগণ, যেগুলি বিদেশি জনগণ ভারতবর্ষে প্রবেশ করছে, তারা আমাদের জনসংখ্যা দিয়ে ভাগ হয়। ভারতবর্ষের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যে জাতীয় ইনকাম, সেটাকে যদি জনগণ দিয়ে ভাগ করে, তাহলে এই অনুপ্রবেশকারী, বিদেশি অনুপ্রবেশকারী এবং ইললিগাল অনুপ্রবেশকারী তারাও তার মধ্যে পড়ে। তার ফলে জনগণ তার মধ্যে জাতীয় আয় তাদের মধ্যে মানে হিসাব হচ্ছে। এর ফলে কিন্তু সার্বিকভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আমাদের যে ক্ষয় বা ক্ষতি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, পশ্চিমবাংলার জনগণ যারা রেশন পেতে বেশি করে তারা সেটা পাচ্ছে না, তাদের রেশন ওই ইলিগাল অনুপ্রবেশকারীরা নিয়ে নিচ্ছে, তাদের চাকরি নিয়ে, আমাদের ছেলেমেয়েদের চাকরি নিয়ে নিচ্ছে, আমাদের ছেলেমেয়েদের সাথে কম্পিটিশান করছে, আমাদের ছেলেমেয়েদেরকে পিছিয়ে দিচ্ছে, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা কখনোই কিন্তু ভারতবর্ষের আইন শৃঙ্খলার বাইরে নয়। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা যদি বিঘ্নিত হয়, তাহলে সারা ভারতবর্ষের আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে ধরা হয়, কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অন্যতম অঙ্গরাজ্য। ফাইনালি আমি বলবো যে এইবার নির্বাচনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যতটা সিরিয়াস, এর আগে কখনো দেখা যায়নি এতটা সিরিয়াস। কারণ আপনারা দেখেন যে ডিরেক্ট ইনভলভমেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর। আগেও হয়েছে, তারা এসেছে গেছে, ডেলি প্যাসেঞ্জার বলা হতো তাদেরকে। কিন্তু এই নির্বাচনে প্রথমবার দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আগ্রহী পশ্চিমবাংলার নির্বাচন সম্পর্কে। অনেকে বলেন যে পশ্চিমবাংলার যে সরকার, মমতা ব্যানার্জির সরকার, তার সাথে কেন্দ্র সরকারের একটা বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। কারণ ওর জন্যে শাল নিয়ে যায়, আম নিয়ে যায়, মাছ নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, আর ও আসলে এখানে গোলাপ ফুল দেয়, এরকম একটা ব্যাপার আছে। অনেকে বলে, হাসাহাসি করে যে তাদের সাথে একটা আন্ডার দ্য টেবিল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নাম, সেটা এখনকার লোকরা দেখলেই বুঝতে পারবে। অমিত শাহ নিজে বলেছেন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা বিদেশি অনুপ্রবেশকারী তাদেরকে ডিটেক্ট করা হবে, অর্থাৎ তাদেরকে নির্ধারণ করা হবে, খুঁজে বের করা হবে, তাদেরকে ডিলিট করা হবে, তাদেরকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া হবে, এবং তারপর তাদের ডিপোর্ট করা হবে। তারা যে স্থান থেকে এসছে, যে দেশ থেকে এসছে, তাদেরকে সেখানে বাদ দেওয়া হবে। নিশ্চয়ই ভারতবর্ষের যে সমস্ত হিন্দুরা এসছে বাইরে থেকে, তাদেরকে কিছু করা হবে না, কারণ তারা ধর্মীয় অত্যাচারের কারণে আমাদের এখানে এসছে, বা তাদের নিরাপত্তার কারণে ভারতবর্ষে এসছে। সেই জন্য ভারতবর্ষে কিন্তু হিন্দুদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে না, কারণ যে সমস্ত ক্রাইম লক্ষ্য করা যাচ্ছে, এইসব পশ্চিমবাংলায় যে সমস্ত ক্রাইম হচ্ছে, এই সমস্ত ক্রাইমের সাথে হিন্দু সম্প্রদায়ের লোক অনেক কমই দেখা যাচ্ছে। আমি তবুও বলছি না কোনো একটা নির্দিষ্ট জাতির বা ধর্মের লোকেরা তারা এইসব করছে। যারা করছে তারা সন্ত্রাসবাদী কেবলমাত্র, তারা অপরাধী কেবলমাত্র, অপরাধীরাই অপরাধ করে, সন্ত্রাসবাদীরাই সন্ত্রাস করে, তারা কিছু উদ্দেশ্য নিয়ে আসে এবং তারা তাই করে। তারা যে দেশে ছিল সেখানেও তাই করেছে এবং এখানেও তাই করছে, এবং তাদের কাজই হচ্ছে সারা ভারতবর্ষে, সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানো। তাদের কিন্তু ক্ষমা করা যায় না, এবং ভারতবর্ষ এখন বিশ্বের অন্যতম চতুর্থ, পঞ্চম উন্নত এবং বিশ্বের সবচেয়ে উন্নত, বিশ্বের তৃতীয়, চতুর্থ সর্বোত্তম অর্থনৈতিক দেশ হিসাবে ভারতবর্ষ কিন্তু এগুলিকে ইগনোর করতে পারে না। কারণ ভারতবর্ষের উপরে রাশিয়া তাকিয়ে রয়েছে, চীন তাকিয়ে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এই রকম আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতবর্ষকে কিন্তু এগিয়ে যেতে হচ্ছে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে। তাই আশা করা যায় যে ভারতবর্ষকে ভালো রাখতে গেলে পশ্চিমবঙ্গকে ভালো রাখতে হবে। পশ্চিমবঙ্গকে ভালো রাখতে হলে পশ্চিমবঙ্গে সুশাসনের প্রয়োজন, এবং পশ্চিমবঙ্গের সুশাসনের জন্য চাই পশ্চিমবঙ্গের একটি ভালো শক্তিশালী সরকার। পশ্চিমবঙ্গের ভালো শক্তিশালী সরকার কিন্তু বর্তমান যে সরকার গত 15 বছরে আমরা দেখেছি সেটা কিন্তু এনে দিতে পারেনি।
এবং আমরা দেখছি যে লাস্ট বিজেপি যে সংকল্পপত্র তৈরি করেছে, 15টা সংকল্পপত্র, যে মেইনলি 15টা কী প্রমিসেস করেছে, সেখানে কিন্তু বলেছে যে সমস্ত বিদেশ থেকে আসছে যারা ইনফিল্ট্রেটার, অর্থাৎ যারা বাইরে থেকে আসছে তাদেরকে দমন করা হবে, যে সমস্ত অন্যায় করাপশান হচ্ছে সেইগুলির একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে, বলেছে যে সমস্ত কাটমানি নিচ্ছে সেইগুলিকে দমানো হবে এবং বন্ধ করা হবে। এইবার বিজেপি সরকার আরও বলেছে, খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবাংলার যে সমস্ত সরকারি কর্মচারীরা আছে, পেনশনাররা আছে, তারা হয়তো ডিএ পেয়েছেন, কিন্তু যারা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আছে তাদেরকে পেনশন তাদেরকে দিয়ে বলেছেন যে আমরা আসার পরে ইতিমধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, এবং আমরা যে পে কমিশন, 7th পে কমিশন, সেটা 45 দিনের মধ্যে চালু করবে এবং সেটা চালু করবে, আমারও দৃঢ় বিশ্বাস সেটা চালু করবে। এবং এটা প্রধান সংকল্পপত্রের মধ্যে ঘোষণা করে, তার মানে এটা নির্দেশ করে যে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা কিন্তু এবার সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেবে কেন্দ্রের তৃণমূলের সরকারের থেকে। কারণ তৃণমূল সরকার আমাদের বঞ্চনা করেছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকা, পৌরসভা এবং পঞ্চায়েতের কর্মীদের সাথে কিন্তু প্রতারণা করেছে, যার ফলে পশ্চিমবাংলার যে লোকেরা, যে সমস্ত শিক্ষিত এবং সরকারি কর্মচারীরা, তারা ঢেলে ভোট দেবে আশা করা যায় বিজেপিকে। তারপরে আপনি দেখুন 5 নম্বরে বলছে যে 1 কোটি নতুন চাকরি দেবে, নতুন শিল্প স্থাপন করবে, অনেক শিল্প করিডর স্থাপন হবে পশ্চিমবাংলায় যদি বিজেপি সরকার আসে, এবং সেটা হবেই। পশ্চিমবাংলার জন্য 33% রিজার্ভেশন হবে উইমেনদের জন্য সরকারি চাকরিতে। পশ্চিমবাংলার যে সমস্ত মহিলা আছেন, সমস্ত মহিলারা সরকারি বাসে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবেন, যেমনি দিল্লিতে করা হয়েছে। এটা ভাবুন, অভাবনীয় পরিকল্পনা। এবং তারপরে 3000 টাকা করে সমগ্র পশ্চিমবাংলার মহিলারা যারা এখন 1500 টাকা পাচ্ছেন, 1700 টাকা পাচ্ছেন, তারা সকলে কিন্তু 3000 টাকা করে পাবেন। তো নিশ্চয়ই পশ্চিমবাংলার যে সমস্ত মহিলারা আছেন, যাদেরকে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়, সেই ভাতা কিন্তু এবার বিজেপি সরকার আসবে, বিজেপি সরকার তার পরের মাস থেকে 3000 টাকা করে দেবে। তো নিশ্চয়ই 1500 টাকার যে 3000 টাকা ডাবল, অর্থাৎ দ্বিগুণ, তাহলে পশ্চিমবাংলার মহিলারা, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা কিন্তু সকলে ঢেলে ভোট দেবে আমাদের বিজেপিকে। তাহলে বিজেপি সরকার আসবে এবং এই প্রমিস রক্ষা করবে এবং পশ্চিমবাংলার অগ্রগতিকে আরও দ্রুততর করবে। এবার শুধু তাই নয়, বলেছে পশ্চিমবাংলার ফ্রাই প্রাইস, ফার্মারদের জন্য মানে ফ্রি করবে, প্রাইস, ফেয়ার প্রাইস দেবে পশ্চিমবাংলার কৃষকদের। শুধু তাই না, এবং বলেছে পশ্চিমবাংলার যে যুবক যুবতী, যাদেরকে 3000 টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হবে 3000 টাকা পর্যন্ত। ভাবতে পারেন, যেটা মমতা ব্যানার্জি চালু করেছে, এই সবে চালু করেছে, তাদের অনেকের মধ্যে ঢুকেছে, অনেকের টাকা ঢুকেছে, অনেকের টাকা ঢোকেনি, অথচ ফর্ম ফিল আপ হয়েছে কয়েক লক্ষ। এবার পশ্চিমবাংলার ছেলে মেয়েদের, নরেন্দ্র মোদী সরকার যদি এখানে পশ্চিমবাংলায় যদি বিজেপি সরকার আসে, তাহলে 3000 টাকা করে এটা দেওয়া হবে। এর ফলে যুব সমাজ আকৃষ্ট হবে আমাদের ভারতীয় জনতা সরকারের প্রতি, ভারতীয় জনতা দলের প্রতি, এবং তারা বিজেপির দিকে ভোট দেবে বা এগিয়ে যাবে বলে আশা করা যায়। তারপরে দেখুন আপনি 8 নম্বরে যে প্রাইস হয়ে গেল। 9 নম্বরে যদি দেখেন, তাহলে PM মৎস্য সম্পদ যোজনা চালু হবে এখানটা, এবং যে সমস্ত যে এখান থেকে পশ্চিমবাংলা থেকে শিল্প এবং মৎস্য এইগুলি কিন্তু রপ্তানি হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায়। 10 নম্বরে বলেছে লেজিসলেশন আনা হবে ইউনিফর্ম সিভিল কোড আনার জন্য। ভারতবর্ষে যদি একটা দেশ হয়, একটা সরকার হয়, একটা সংবিধান হয়, তাহলে এক আইন কেন চালু হবে না? এক ইউনিফর্ম সিভিল কোড অবশ্যই জরুরি দরকার, এবং ইউনিফর্ম সিভিল কোড চালু হবে 10 নম্বর প্রতিজ্ঞায় বলেছে বিজেপি। এবার দেখুন, রিজুভিনেট দ্য টি গার্ডেনকে নতুন করে সংস্কার করা হবে, তাদের উন্নতি করা হবে। 12 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে ইনক্লুড কুরমালি এবং রাজবংশী ভাষাকে 8ম তপশিলে আনা হবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। তারপরে বলা হয়েছে আয়ুষ্মান ভারত চালু করা হবে, যার ফলে মমতা ব্যানার্জির যে হেলথ স্কিম আছে তার থেকে আয়ুষ্মান ভারত যদি আসে, স্বাস্থ্যসাথী প্রকল্প, সেখানেও বলা হয়েছে যে 5 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু পশ্চিমবাংলার বহু জায়গায়, বহু হসপিটালে, বহু নার্সিংহোমে তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নেয় না। হোয়ারাজ আয়ুষ্মান ভারত যদি আসে, তাহলে এই প্রকল্প চালু হলে ভারতবর্ষের পশ্চিমবাংলার যে কোনো লোক, তাদের যদি এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড থাকে, তাহলে তারা সারা ভারতবর্ষের যেখানেই যাক না কেন তাহলে কিন্তু তারা স্বাস্থ্যের সুযোগ নিতে পারবে, স্বাস্থ্য প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবে। তারপরে আপনারা দেখুন, এখানে বন্দে ভারত মিউজিয়াম স্থাপন করার কথা বলেছে বিজেপি ইশতেহারে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব ভালো, এবং বলা হয়েছে যে এনাক্ট ল অ্যান্ড এনশিওর ফ্রিডম অফ
রিলিজিয়াস প্র্যাকটিস, অনেক সময় দেখা যায়, অনেক সময় সমালোচনা হয় যে রিলিজিয়াস প্র্যাকটিসের স্বাধীনতা থাকে না এখানে, তার ফলে সমস্যা হয় আমাদের হিন্দু ধর্মের লোকেদের। এবং সে এখন থেকে যদি বিজেপি সরকার আসে তাহলে সমস্ত জনগণের কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়াস প্র্যাকটিসেস এটা থাকবে। এবং আগামী দিনে আশা করা যায় যে জনগণ ভোট দেওয়ার আগে এই সমস্ত কিছু বিবেচনা করবে, প্রস অ্যান্ড কনস, ভালো জিনিসটাও দেখবে, মন্দ জিনিসটাও দেখবে, কার কোনটা ভালো কার কোনটা খারাপ, এবার দেখে জনগণ বিবেচনা করে ভোট প্রদান করবে। কারণ এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটে আপনার প্রত্যেকটি মানুষের এক একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের নিরাপত্তা এর সাথে জড়িত, মহিলাদের মা বোনদের ইজ্জত এর সাথে জড়িত, পশ্চিমবাংলার নিরাপত্তা জড়িত, ভারতবর্ষের নিরাপত্তা এর সাথে জড়িত, এর সাথে পশ্চিমবাংলার উৎকর্ষের জড়িত, এর সঙ্গে আমাদের পশ্চিমবাংলার জনগণের বা মহিলাদের সেলফ এম্পাওয়ারমেন্টের সম্পর্ক জড়িত, আমাদের যুবদের সশক্তিকরণের সম্পর্ক জড়িত, আমাদের পশ্চিমবাংলার ঋত গৌরব ফিরিয়ে আনার সংকল্প জড়িত এর সাথে, পশ্চিমবাংলার ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির এর সাথে জড়িত, পশ্চিমবাংলার শিল্পের উন্নতির স্বার্থ জড়িত, পশ্চিমবাংলার যুবকদের এবং পশ্চিমবাংলার যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পায়নি, চাকরি হারিয়েছে, এসএসসি পরীক্ষা নিয়মিত চালু হবে সেই আশ্বাসও বিজেপি সরকার দিয়েছে। তাহলে এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে জনগণ বিবেচনা করবে যে কাকে ভোট প্রদান করবে। তারা কি পশ্চিমবাংলার যে সমস্ত মিসরুল চলছে বা মিস গভর্নমেন্টস, যা রং গভর্নমেন্টস বা ব্যাড গভর্নেন্স চলছে সেটাকে পছন্দ করবে, সেটাকে ভোট দেবে, নাকি তারা অধিকাংশই বলে থাকে যে তৃণমূলকে ভোট দেবে কারণ মা বোনেরা 1500 টাকা 1700 টাকা পাচ্ছে। মা বোনেরা 1500-1700 টাকা যদি পায় তাহলে তারা আগামী মাস থেকে, তারা জুন মাস থেকে 3000 টাকা পাবে। যুবসাথী যেখানে চালু করা রয়েছে 1500 টাকা, 1500 আর পশ্চিমবাংলার 21 থেকে 40 বছর বয়স্ক লোকেরা তারা যেখানে 1500 টাকা পাবে, তার পরিবর্তে পশ্চিমবাংলার যুবরা যখন যদি বিজেপি সরকার আসে তাহলে 3000 টাকা পাবে। এবার বিবেচনা করবে লোকজন যে কাকে ভোট দেবে। আমি বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমি দীর্ঘ সময় ধরে আপনাদের বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আপনারা সকলের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।